বাংলাদেশে 26শে মার্চ ফিরতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বাংলাদেশে 26শে মার্চে দেশে আসতেছে বাংলাদেশের সাবেক নয়, তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। এদিকে আবারও শেখ হাসিনাকে নিয়ে নতুন তথ্য ফাঁস হয়। আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল করছে। দেশের পরিস্থিতি আগের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা উঠেছে। অন্যদিকে ডক্টর ইউনূসের উপর প্রভাব পড়ে। তার নতুন সিদ্ধান্তে বিশ্ব অবাক হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরানোর জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছিল। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ হিসেবে প্রথম সারিতে যে নামগুলো উঠে এসেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। মার্চের 26 তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে। এই ব্যাপারটা নিয়ে যারা এতদিন বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিব না, আওয়ামী লীগ নির্বাচন আসবো না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, এটা করবো সেটা করবো, তাদের এখন কি এই সেনাপ্রধানের বক্তব্য শোনার পরে তাদের অবশ্যই টনক নড়ছে যে না, আমরা যেটা ভাবছিলাম বা যেটা চাইছিলাম সেটা হচ্ছে না। আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই যে আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ, সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে। শীঘ্রই আওয়ামী লীগের একটা বড় অংশকে ক্ষমা করে দেওয়া হচ্ছে বা ক্ষমা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। অবাক হচ্ছেন? এটাই সত্য। 26 তারিখের মধ্যে বা 26 তারিখে মার্চ মাসের আপা বাংলাদেশে ফিরে আসছেন, এবং আপা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে। তো সেই সব কথা চিন্তা করে ভাই সারা রাত আমার ঘুম আসেনি, বুঝছেন, সারাটা রাত আমার ঘুম আসেনি। বাংলাদেশে ব্যাপক মারামারি, কাটাকাটি, লাথি উষ্ঠা, কিল ঘুষি, ধাওয়া পাল্টা ধাওয়া, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, হাড্ডি নলি ভাঙা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নয়, তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে তো সবাই বলেন কি আপনি সকাল সকাল, মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না ভাই, আমি যথেষ্ট সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে ভারত। আপনারা অনেকে জানেন, বা এই বিষয়টা আপনাকে যদি বুঝতে হয় আপনাকে 2.5 থেকে 3 মাস পিছনে একটু যেতে হবে। কেন যেতে হবে? আপনারা অনেকে জানেন যে ভারতের যে আপনার সচিব আছে মিস্টার বিক্রম খান, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি একটা মিটিং করে। আর এতে করে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু একটা মন্তব্য করেন যে ভারতের সচিব বা তারা সরাসরি কিভাবে আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে, কিভাবে? এটা তো কোনো আইনেও নাই। এতে করে কি আমাদের দেশটা অন্যদিকে যাচ্ছে, এটা করতে দেওয়া ঠিক হয় নাই, বা তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এখন আসুন ডিরেক্ট পয়েন্টে। তো যখন নাকি আপনার এই বিক্রম খান তিনি যখন নাকি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলে, তখন তিনি কিন্তু অনেক ধরনের আপনার অ্যাক্টিভিটিস কিংবা অনেক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলে, যে বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের উপর অত্যাচার, কিংবা এই যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গিবাদী একটা হামলা হইলো কোঠার নামে, এই বিষয়গুলো তুলে ধরে। তো এই বিষয়গুলা হঠাৎ করে কেন তুলে ধরে, আর 2.5 থেকে 3 মাস আগেই কেন এই মিটিংটা করা হয়? দ্যাটস দ্য রিজন। এটাই হচ্ছে মূল কারণ। আপনার অনেকেই জানেন যে 6 থেকে 7 দিন আগে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হয় আমেরিকা হোয়াইট হাউসে। সেখানে বা সেই আপনার মিটিংটা উদ্দেশ্য করেই আপনার ভারতের যে ছিল সচিব আপনার মিস্টার বিক্রম খান, তিনি কি কথা বলে যে আগামী দিনে কিংবা সামনে যে মিটিংটা আমাদের সাথে হতে যাচ্ছে হোয়াইট হাউসে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেখানে কি আপনার মন্তব্যটা কি, কিংবা আমরা বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটতেছে, কিংবা আপনাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতে তিনি আশ্রয় নিছে, বা আমরা তাকে আশ্রয় দিয়েছি তার জানের নিরাপত্তা ভেবে বা তার জানের নিরাপত্তার কথা চিন্তা করে। তো আমরা এই টপিকে কথা বলবো। তো সেখানে অনেক ধরনের কথা উঠে আসবে, যে কিভাবে তার পতন হলো, বা তার পতনের পিছনে রিজন গুলা কি ছিল, কিংবা বাংলাদেশের সেনা প্রধান এটাকে বা আপনি এটাকে কিভাবে দেখতেছেন।
তো এই ধরনের কিন্তু একটা কথা কিন্তু বলে, আর সর্বশেষ যা হওয়ার তাই হয়। সেটি হচ্ছে আপনার ভারতের নরেন্দ্র মোদী এই মিটিং এর আগে তিনি কিন্তু একটা কথা বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বন্ধুত্ব দেশ, তো আমরা চাই বাংলাদেশটা ভালো থাক, কিন্তু বাংলাদেশ যে বর্তমান যা কিছু ঘটতেছে কিংবা বাংলাদেশে যে সাবেক প্রধানমন্ত্রী নয় তিনি কিন্তু একটু ইঙ্গিত দিয়ে কথা বলে যে তিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা, হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমরা কথা বলবো। তো এখানে লাগছে হচ্ছে মেন পেজটা। তো মেন পেজটা আসলে কিভাবে লাগছে, আপনার ভারতের নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টা এভাবে এক্সপ্লেন করে যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গি হামলা হয়। তিনি কিন্তু একটা বারের জন্য বলে নাই, বা তারা কিন্তু এটা কিন্তু স্বীকার করে নাই যে বাংলাদেশে একটা কি স্টুডেন্টরা কুঠার নামে আন্দোলন করে। তো কেনই বা বলবে আমাদের বাংলাদেশে কি স্টুডেন্ট আন্দোলন করছে? না, করছে কারা? শিবিররা। সার্জিস কিন্তু একটা কথা বলছে যে সত্য কখনো লুকায় থাকে না। এই আন্দোলনের পিছনে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য শিবির, তিনি কিন্তু এইভাবে বলছে। অতএব ভারত কি এই কথাই বলে, বা সার্জিসের এই এভিডেন্সটা বা এই বক্তব্যটা কি প্রেজেন্টেশন করে, বুঝতে পারতেছেন আপনি? এখন তাহলে মূল উদ্দেশ্য কিংবা মূল প্যাচটা তাহলে কোথায় লাগলো? অরিজিনালি কি আপনার 26শে মার্চে আপনার রাফাইল নামে ভারতের যে আপনার জেট আছে যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ, আপনার মানে অন্য লেভেলের একটা জেট যেটাকে আমাদের বাংলাদেশে একটাও নাই, সেটা হচ্ছে ভারতের কাছে আছে। তো এটা কি পসিবল? দর্শক বন্ধুরা, মেন পেজটা হচ্ছে আপনার, বা মেন টুইস্টটা হচ্ছে এখানে ভারত প্রেজেন্টেশন করে যে আপনার শেখ হাসিনা বা তার দলের উপরে কিংবা তার উপরে একটা জঙ্গি হামলা করে বাংলাদেশের মৌলবাদী কিংবা বেশ কিছু বর্তমান পাকিস্তান থেকে আসা কিংবা পাকিস্তানের পরামর্শ নিয়ে একটা জঙ্গি হামলা ঘটনা হয় বাংলাদেশে আপনার জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। এবং শেখ হাসিনাকে শেষ পর্যন্ত তার নিজের জানের নিরাপত্তার কথা চিন্তা করে কি বাংলাদেশের সামরিক বাহিনী, সেনাবাহিনী ভারতে কি তাকে নিয়ে আসে বা তাকে প্রদান করা হয়, বা তাকে আপনার সেফ ভাবে বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়া হয়। তো এইভাবে কি আপনার প্রেজেন্টেশন করা হয়। এখন মূল টুইস্টটা হচ্ছে যে তাহলে শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে বা তিনি যদি রিজাইন দিয়ে থাকে, তার রিজাইন লেটারটা কোথায়? একটু ক্যাচ করবেন। তিনি যদি রিজাইন লেটারটা দিয়ে থাকে তাহলে তার রিজাইন লেটারটা কোথায়? বাংলাদেশের আপনার রাষ্ট্রপতির কাছে থাকার কথা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে এই লেটারটা থাকার কথা, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু ডিরেক্ট বলে দিলেন যে আমার কাছে এই রিজাইন লেটার নাই। অবশ্য তার কাছে নাও থাকার কথা, কারণ তিনি যখন নাকি আপনার ইয়ে থেকে কি বলে ভবন থেকে তিনি চলে যান তখন কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ছিল না। হ্যাঁ, তো তার কাছে না থাকারই কথা। বা আমরা কিন্তু এরকমও শুনি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে এই রিজাইন লেটারটা পাঠিয়ে দেওয়া হয়েছে। কার মাধ্যমে পাঠাইছে এটাও কিন্তু উঠে আসে নাই, কিংবা এই প্রসঙ্গে কোনো ধরনের কোনো কথা আসে নাই। তো ভারত আসলে বিষয়টা এইভাবেই আপনার এক্সপ্লেন করে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সেই মিটিং এ, বা তারা আরো এইভাবে বলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের সাথে আরো একটি মিটিং হতে যাচ্ছে এই প্রসঙ্গে, যে বাংলাদেশে জুলাই মাস থেকে কুঠার নামে যে একটা জঙ্গি হামলা হইল, তোমরা কি করলা? তোমাদের প্রধানমন্ত্রীকে আমাদের ভারতে পাঠাই দিলা, তোমরাই পাঠাইলা। তো তাহলে তোমরা বলতেছো যে উনি রিজাইন করছে, তাহলে রিজাইন লেটারটা কোথায়? এটা তো ডোনাল্ড ট্রাম্পও দেখতে চাবে। যখন নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি আপনার এই ধরনের কথা বলে নরেন্দ্র মোদী, তখন তো ডোনাল্ড ট্রাম্পের মাথা তো বিষয়টা ক্যাপচার হবে। আসলেই তো ভাই, একজন বৈধ প্রধানমন্ত্রীকে কিভাবে এভাবে মনে করেন পাঠাই দেয়, আর জানের নিরাপত্তার কথা চিন্তা করে ভারত তাকে আশ্রয় দেয়। শীঘ্রই আওয়ামী লীগের একটা বড় অংশকে ক্ষমা করে দেওয়া হচ্ছে বা ক্ষমা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। অবাক হচ্ছেন? এটাই সত্য। আপনার মন্তব্য করে জানাবেন যে আপনি এর সাথে একমত কিনা। আমি ব্যক্তিগতভাবে একমত, এটা একটা সুন্দর উদ্যোগ যে হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের, যারা সরাসরি গণহত্যার সাথে কিংবা কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত নয়, তারা যদি একটা কমিশনের মধ্য দিয়ে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, ট্রুথ কমিশন বা বিভিন্নভাবে হতে পারে, তারা যদি ক্ষমা চায়, অবশ্যই ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের একজন নীরব সমর্থক হলেও তাই ক্ষমা চাইতে হবে।
তারপরে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং অন্য যে কোনো রাজনৈতিক দল সে করতে পারবে, নির্বাচন করতে পারবে। আমি এর সাথে শতভাগ একমত। কেন একমত? আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে না আসুক, আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে নিশ্চিহ্ন হয়ে যাক, এটা চাই। এই জন্য অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু দেখেন, আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ লোক আছে, নেতাকর্মী আছে, তাদের মধ্যে সবাইকে তো আর ফাঁসি দেবেন না আর জেল দিবেন না। একটা অংশ সমাজে ঘুরে বেড়াবে, তাদের টাকা পয়সা থাকবে, চাকরি থাকবে, তারা আবার অন্য নামে বা কোনো না কোনো ভাবে সেই আওয়ামী চেতনা কিংবা মুজিববাদ ধারণ করে রিউনাইট হওয়ার চেষ্টা করবে। নিষিদ্ধ করে একটা দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করা যায় না। ফর দি টাইম বিং রাজনৈতিক কিছু কার্যক্রম থেকে তাদের ফিরিয়ে রাখা যায়। যেমন জামাত ইসলামের কথা ভিন্ন, তার একটা আদর্শ ভিত্তিক দল, যে কোনো দলকে শুধু নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। এজন্য ওই পার্টির যারা অপরাধী নয় তাদের বিষয়ে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের জেল ফাঁসি হবে, কিন্তু যারা অপরাধী না, অবশ্যই লক্ষ লক্ষ লোক রয়েছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তারা কি করবে? তাদের বিরুদ্ধে আপনি একটা সিদ্ধান্ত না নিলে তারা আবার আওয়ামী লীগ করবে, খুঁজবে। এই জন্য আমি মনে করি এই উদ্যোগ যথাযথ। জাতিসংঘ থেকে শুরু করে আরো নানান উন্নয়ন সহযোগীরাও এই প্রস্তাব দিচ্ছে যে না, আওয়ামী লীগের যারা অপরাধী, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনা হবে, আর যারা অপরাধী না তারা ক্ষমা চেয়ে অন্য রাজনৈতিক দলে জয়েন করবে। এই সুযোগটা দেওয়া উচিত। আমি এর সাথে একমত। কেন? ওই লোকগুলো যদি অন্য রাজনৈতিক দলে জয়েন করে তাহলে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগ স্থায়ীভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর ওই লোকগুলোকে যদি আপনি আউট করে দেন তাহলে তারা কোনো না কোনো ভাবে আবার ইউনাইটেড হবে, এর মানে আবার আওয়ামী লীগ আসবে। এই জন্য ওই লোকগুলোকে যদি বিএনপি, জামাত, যে দলে তাদের ভালো লাগবে সে দলে যাবে, ছাত্রদের দল হতে পারে, বিভিন্ন দলে যায়, তাহলে আওয়ামী লীগ বলতে আর কেউ বাংলাদেশে থাকবে না। এবং এমনকি শেখ হাসিনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। প্রত্যেক নিরপরাধ আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়ার অধিকার বা সুযোগ দিতে হবে তাদের পছন্দ মতো। এর সাথে আমি একমত। আপনারা কেন একমত বা একমত না এটা জানাবেন। ইত্তেফাকের একটা রিপোর্ট, গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা। হ্যাঁ, যে কোনো পদধারী হতে পারেন, গণহত্যার সাথে জড়িত নয়, এরা ক্ষমা পাবেন, ক্ষমা করে দেওয়া উচিত এবং অন্য রাজনৈতিক দল করার সুযোগ দেওয়া উচিত, যাতে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে না পারে। কারণ এই লোকগুলো যদি অন্য, এই ক্লিনিমিজের লোকগুলো যদি না থাকে আওয়ামী লীগে, ক্ষমা পেয়ে আর ক্ষমা পাবে কি এমনি এমনি? নিঃসন্দেহে কোনো কন্ডিশনের ভিত্তিতে তারা আওয়ামী লীগ আর করতে পারবে না। এইসব শর্তে এই লোকগুলো চলে গেলে আওয়ামী লীগ আর দাঁড়াতেই পারবে না। অতএব এটা উচিত। জাতিসংঘের দিক থেকে আছে প্রস্তাব, এই ট্রুথ কমিশন গঠন করা বা এই রিকনসিলিয়েশন, মানে এরকম একটা প্রস্তাব জাতিসংঘের দিক থেকে আছে। ইটস গুড। অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব একমত, আমি একমত। অলরেডি উপদেষ্টা আসিফ এরকম ইঙ্গিত দিয়েছেন যে ক্ষমা চেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আই ওয়েলকাম ইট। পরামর্শ দিয়েছেন উন্নয়ন সহযোগীরাও। বিএনপি রাজি নয়, ভিন্ন সন্দেহ দলটি। দেখেন, বিএনপি তো অলরেডি আওয়ামী লীগকে নিয়েছে এবং এটা একটা বিতর্কিত প্রক্রিয়া। আওয়ামী লীগের লোকজন গোপনে বা বিভিন্নভাবে তারা বিএনপিতে যোগদান করছে টাকা পয়সা দিয়ে, এটা একটা অবৈধ প্রক্রিয়া। তার চাইতে এবং স্বচ্ছতার ভিত্তিতে হোক, যে যে দল পছন্দ করবে সেই দলে যাবে, এখানে সন্দেহের তো কিছু না, এটা তো ওপেন একটা প্রক্রিয়া। কারণ বিএনপির ভয় এই কারণে যে একটা বড় অংশ বিএনপিতে যাবে না, কারণ টাকা পয়সা দিয়ে বিএনপিতে গেলে আবার বিএনপির মধ্যে এমনিতেই 14 গ্রুপ, অতএব বিএনপিতে যে লাভ কি? অতএব আওয়ামী লীগের লোকজন ক্ষমা পেয়ে অন্য দলে যোগদান করার সুযোগ থাকলে হয়তো বা একটা বড় অংশ বিএনপিতে যাবে না, এই ভয়ে বিএনপি সন্দেহ করছে। কিন্তু সন্দেহ করলে কিছু করার নেই, এটাই বাস্তবতা। নইলে এই যে মাঝে মাঝে গৃহযুদ্ধের কথা বলেন, আওয়ামী লীগের লোকজনের বিষয়ে একটা সিদ্ধান্ত না দিলে তারা তো অবরণ ঘটাতে পারে। অতএব তাদেরকে মেইন স্ট্রিমিং করতে হবে, স্বাভাবিকভাবে আনতে হবে। আর অপরাধীদের বিষয়ে নো টলারেন্স, একেবারেই ছাড় দেওয়ার সুযোগ নেই। গুম খুনে জড়িতরা ছাড় পাবে না। জামাত ইসলামী চায় দায়ীদের চিহ্নিত ও বিচার আগে। হ্যাঁ, দায়ীদের চিহ্নিত বিচার এটা তো করতেই হবে। তারপরে যারা বাকি থাকবে সেটা রিসেন্ট হতে হবে বা কয়েক মাসের মধ্যে হতে হবে, এটাও জরুরি মনে করছি না। চিহ্নিত এই জন্য কমিশন গঠন করতে হবে, চিহ্নিত বিচার করা এটা তো হবেই। এর মানে জামাতেরও সায় আছে একটু লেটে হলেও, যে না, আওয়ামী লীগের লোকজনকে ক্ষমা করে, ক্ষমা চাইলে তারা বিভিন্ন দলে বা জামাতে আসতে চাইলেও নিবে, এটা হওয়া উচিত। অনেক প্রস্তাব এসেছে, বিশেষ করে বিদেশি
উন্নয়ন সহযোগী ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে আসিফ নজরুল এই কথা বলেছেন। মানে এরকম একটা উদ্যোগ হতে পারে, এটা চমৎকার একটা সমাধান আমি মনে করি। আমাদের সামাজিক বিভেদ হানাহানি, আওয়ামী লীগ আবার ফিরে এসে এই করবে সেই করবে, মানে এই বিষয়গুলোর আর সুযোগ থাকবে না। মুজিববাদ স্থায়ীভাবে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। এবং এতে আওয়ামী লীগের লোকজনও, আওয়ামী লীগ এমন কোনো আদর্শ নয় যে এট এনি কস্ট এটা ছাড়বে না। এটা বামপন্থী বা কমিউনিস্ট পার্টি বা ইসলামী দল বা মাওবাদী এরকম না যে তারা অন্য দলে গেলেও তারা ওই আওয়ামী লীগের এজেন্ডা, আওয়ামী লীগের ওরকম কোনো এজেন্ডা নেই। আওয়ামী লীগের এজেন্ডা হচ্ছে পাওয়ার পলিটিক্স। অথবা আওয়ামী লীগ শক্তিশালী না থাকলে আওয়ামী লীগের কোনো আদর্শ নেই, এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে। অনেক কথা এসেছে আর অনেকের বক্তব্য এসেছে। জুলাই গণহত্যা, গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত নন এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতি ফেরার সুযোগ পেতে পারেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রস্তাবে এরকম চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার। এটা বাস্তবায়ন না করা হলে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা অনিবার্য। অতএব এটা একটা সুন্দর প্রস্তাব। শেখ হাসিনা সরকারের পতন ঘটানো, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও অপরাধী নন এমন নেতাকে রাজনীতি ফেরার সুযোগ দিতে রেডি এবং রিকনসিলিয়েশনে রাজি। তবে আপত্তি রয়েছে বিএনপির তরফ থেকে। দলটি ছাত্রনেতা, দেখেন এটা বিএনপি আপত্তি করে কিছু করতে পারবে না, কারণ যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ নেই, এটা জাতীয়ভাবে কোনো উদ্যোগ ছাড়াও যদি ছাত্ররা তাদের দলে নেয় বা জামাত তাদের দলে নেয়, এটা বিএনপির কিছু বলেনি। তারা রাজনৈতিকভাবে প্রচারণা চালাতে পারবে, কিন্তু এটা বাধা দিতে পারবে না। অর্থাৎ বিএনপি রাজি থাকা না থাকায় আসলে তেমন কিছু এখানে আসে যায় না। এটা স্টেট কন্ট্রোল, আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে না হলেও এটা হবে কোনো না কোনোভাবে। জামাত ইসলামের ভাষ্য, আগে দায়ীদের চিহ্নিত বিচার করা হোক, তারপর ক্ষমা হতে পারে। একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছেন ক্ষমার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বিভক্ত করার চেষ্টা রয়েছে। এটাই উচিত। এটা আওয়ামী লীগকে বিভক্ত করে আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, এটা খোলামেলা বলছে। স্মার্ট স্ট্র্যাটেজি। যারা হাসিনার নেতৃত্বে থাকবে তারা হবে একটি দল, যারা আর সেটাকে একেবারেই কোণঠাসা বা কোনো দলের মধ্যেই থাকবে না। যদি এইভাবে ক্ষমা চেয়ে অন্য দলে যাওয়ার সুযোগ আওয়ামী লীগ ক্লিন ইমেজের লোকদের দেওয়া হয়। আর হাসিনার নামগন্ধ নেওয়ার সাহস বা হাসিনার নামগন্ধ নিয়ে বাংলাদেশে যারা রাজনীতি চলবে না, এটা মানুষ বুঝে যাবে বা অলরেডি বুঝে গেছে। যারা 15 বছরের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে তারা হবে আরেকটি দল। ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না, তাদের আওয়ামী লীগের মূলধারা হিসেবে স্বীকার করে নেওয়া হবে। এই অংশে নির্বাচনে অংশ নিতেও বাধা থাকবে না। বিভক্তি আওয়ামী লীগ অন্যদের জন্য তেমন হুমকি হতে পারবে না, তেমনি রাজনীতিতেও শক্তিশালী সুযোগ হবে। দেখেন, এখন যারা ক্ষমা চাইবে তাদেরকে সুযোগ দেওয়া হবে। তারা আওয়ামী লীগ নামেই রাজনীতি করবে, এটার সাথে আমি আবার একমত না। তারা অন্য দল করবে। আমি অন্য দল পছন্দ না করলে তারা নন পলিটিক্যাল থাকবে। অতএব আওয়ামী লীগ নামে একটা অংশ থাকবে, এর পক্ষে আমি নই। মূল প্ল্যাটফর্মটা ছিল বৈষম্য বিরোধী, কিন্তু আমরা যতই দিন যাচ্ছে ততই দেখছি বৈষম্য দিয়ে তাদের কর্মকাণ্ড চলছে। খোদ জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক, নতুন রাজনৈতিক দল, সবকিছুতে একটা সিন্ডিকেট কোরাম আমরা দেখছি। এর বাহিরে যাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে রাজনৈতিক দল গঠন করছে, পদ পদবি তারা কি বলা হয়েছে ধরেন এনজয় করছেন, অথবা আগামী দিনে কেউ প্রধানমন্ত্রী হবেন, কেউ প্রাড়ু চড়বেন, চিন্তা স্বপ্ন দেখছেন, অনেকে এগুলো এনজয় করছেন। কিন্তু আহত ছাত্রদের অবস্থা কি? আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে ছাত্রদের উপর যখন আমরা ভরসা করতে চাই, আরে শেখ হাসিনারও তো পতন হয়েছে মুক্তিযোদ্ধা করতে। একটা ডায়লগের কারণে তো পতন তৈরি হয়ে গেল যে কোটা কি মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না, রাজাকারের নাতিরা পাবে। একটা ডায়লগ, সর্বশেষ জায়গা তো মুক্তিযোদ্ধার, কার্যত তিনি অনেক কিছু মুক্তিযোদ্ধার ইস্যুতেই বিতর্কিত হয়ে গেছিলেন, চেতনা ইস্যুতে। আচ্ছা, এই ছাত্ররা জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের জন্য তো এখনই চেতনা নাই। যদি থাকে, আমরা যখন এই ভিডিওটা করছি রাজধানীর তেজগাঁওয়ে ডক্টর ইউনূসের যেই মানে মূল কার্যালয় আছে, সেই কার্যালয়ের মধ্যে টানা 26 ঘন্টা যাবত অবস্থান কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থানে আহত যারা, তাদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। গতকাল 26শে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে তারা এখানে অবস্থান করছেন। আজকেও সকাল 11টায় প্রধান উপদেষ্টার যে প্রধান ফটক আছে সেখানে ঘুরে দেখা যায় 30 জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। জাতীয় পতাকাবাহী সরকারি গাড়ি দেখলেই তারাই স্লোগান দিচ্ছেন 1 2 3 4 সব শালারা বাটপার। কেন তারা বাটপার ডাকছে? তাদের বক্তব্য যে রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন। সকালে অনেকে আশেপাশে গিয়েছেন, ফলে মানুষ কম। তবে
দেশের বিভিন্ন জেলা থেকে যারা জুলাই আহত হয়েছেন তারা রওনা হয়েছে দাবি আদায়ে। বিকাল এবং দুপুর নাগাদ তারা সবাই এখানে যোগ দিবেন। তো কি দাবি? আহতদের চিকিৎসা পুনর্বাসনের দাবিতে আসলেও এখন তারা এক দফা দাবিতে অনড়। অনড়টা কি দেখেন, এদের দাবি যৌক্তিক, তবে এদেরকে অনেকে আহত লীগ বলছেন আর কি। যাই হোক, তাদের বক্তব্য হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছিটাগুলিতে আহত হয়েছিল নাজমুল হাসান। পরে তিনি চিকিৎসা নিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। নাজমুলের বক্তব্য, আমাদের আহতদেরকে 3 ক্যাটাগরিতে ভাগ করে বৈষম্য তৈরি করেছে এই সরকার। অনেকে গুলিবিদ্ধ আছেন, তাদেরকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে, যা স্পষ্ট বৈষম্য। আমরা চাই 2টা ক্যাটাগরি। আমাদের এ দাবি আদায় হওয়া না পর্যন্ত কর্মসূচি চলবে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সারা বাংলাদেশ থেকে তারা আহতদেরকে ডেকেছেন। প্রায় 7 মাস হয়ে গেল। এদের চিকিৎসার জন্য, এদের সুস্থতার জন্য, এদের পুনর্বাসনের জন্য আমরা না দেখছি ছাত্র নেতাদের কোনো ভূমিকা। দেখি কোথায়? এরা যখন বেশি গ্যাঞ্জাম লাগাই ফেলে তো সার্জিস উড়াল দিয়ে আসে, হাসনাত উড়াল দিয়ে আসে। এখন এরা বিয়ে শাদী করছে, সময় নাই, নতুন বউরেও দিতে হয়, নতুন দলরেও দিতে হয় সময়। তো এর পাশাপাশি এদের জন্য টাইম আছে? এক একজন মন্ত্রী হবে, এমপি হবে, বড় বড় বক্তব্য দিবে, তাই না? রাষ্ট্রের ভাগ্য বদলাবে। কিন্তু যাদের রক্তের উপর তারা, এদের অবস্থা এরকম কেন? এই জিনিসটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। মানে সমস্যাটা আসলে কোথায়? এই কয়েকটা পোলাপাইন 200 বা 500 মানুষের চিকিৎসাটা কেন 7 মাসে আসলে তৈরি হলো? আমরা শুনলাম এরা টাকা পাবে, এই পাবে, সেই পাবে, বিদেশ থেকে চিকিৎসা হবে, 2-1জন গেছে। কিন্তু কেন এই ছাত্রগুলা বারবার মাঠে নামতে হচ্ছে? যারা আহত হয়েছে এদের চিকিৎসাটা কেন হচ্ছে না? ফ্যাক্ট কোথায়? এটা সলিউশন করা দরকার। যারা এতদিন বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিব না, আওয়ামী লীগ নির্বাচনে আসবো না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, এটা করবো, সেটা করবো, তাদের এখন কি? এই সেনাপ্রধানের বক্তব্য শোনার পরে তাদের অবশ্যই টনক নড়ছে যে না, আমরা যেটা ভাবছিলাম বা যেটা চাইছিলাম সেটা হচ্ছে না। সম্মানিত দর্শক, আওয়ামী রাজনীতি আরো এক ধাপ এগিয়ে গেল। কিভাবে? এই বিষয়টা বুঝতে হলে আমাদের সেনাপ্রধান যে বক্তব্যটা দিচ্ছে, সে বক্তব্যের মাঝে তিনি অনেক প্রসঙ্গে কথা বলছেন। তার মধ্যে নির্বাচন প্রসঙ্গে যে তিনি বক্তব্যটা দিচ্ছেন, সেই বক্তব্যটা আপনাকে ভালোভাবে শুনতে হবে, বুঝতে হবে। তাহলেই হয়তোবা আপনার কাছে পরিষ্কার হতে পারে যে আওয়ামী রাজনীতি আরো এক ধাপ এগিয়ে গেল। আমরা সর্বপ্রথম সেনাপ্রধানের সেই নির্বাচন প্রসঙ্গে বক্তব্যটুকু আগে পড়ব, শুনব, তারপর আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে আওয়ামী রাজনীতি পথ কতটুকু অগ্রসর হলো। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, আমরা দেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছি। এখানে বুঝতে হবে, মানে সেনাপ্রধান স্পষ্ট করলো কিন্তু এই বিষয়টা যে আমরা দেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ আমরা কাজ করে যেতেছি। যে নির্বাচনটা হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক, যে নির্বাচনটা হবে ভোটার অংশগ্রহণমূলক, যে নির্বাচনটা হবে একদম স্বচ্ছ, এরকম একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি, সামনের দিকে ধাবিত হচ্ছি। এই কথাটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে আমাদের সেনাপ্রধান। তারপরে এ প্রসঙ্গে সেনাপ্রধান আরো বলেন, আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, হি কমপ্লিটলি অ্যাগ্রিড উইথ মি দেয়ার গুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর। এই বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে সেনাপ্রধান বলল যে আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে দেখা করেছি, তিনি আমার সাথে পরিপূর্ণভাবে আগ্রহ প্রকাশ করছেন। আমি যে ইংরেজিটা বললাম তার বাংলা উচ্চারণ আমি বলতেছি, ইংরেজিটা হলো হি কমপ্লিটলি অ্যাগ্রিড উইথ মি, মানে সে পরিপূর্ণভাবে আমার সাথে একমত পোষণ করছে যে দেশে একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচন হবে এবং সেটাও অবশ্যই ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যেখানে তিনি বলছেন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর, অবশ্যই, মানে অবশ্যই ডিসেম্বরের মধ্যেই এরকম একটা নির্বাচন হতে হবে যে নির্বাচনটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। এটা পরিষ্কার করছে আমাদের সেনাপ্রধান। তার মানে হলো
যে যদি আপনি ফ্রি ফেয়ার সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে চান, তাহলে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো কথাই নাই, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো কথাই নাই। তাহলে যদি এই নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই হয়, এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, তাহলে আর কয় মাস আছে? এর মধ্যে নির্বাচনের মানে কাজকাম শুরু হয়ে যাবে। যেভাবেই হোক, যে ফরম্যাটেই হোক, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে, এটাই বাস্তবতা। তাহলে দেখেন, সেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন, আমার মনে হয় সরকার সেদিকে দাবিত হচ্ছে। মানে সেনাপ্রধান এই বিষয়টা ক্লিয়ার করছে যে প্রথমেই তিনি বলছিল যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে সরকারকে সকল প্রকার সহযোগিতা আমরা করব। সেনাপ্রধান কিন্তু এই কথাটা বলছিল। তা আপনি আগস্ট মাস থেকে ধরেন, এই সরকার আগস্ট মাসে আইছে, আগস্ট মাস থেকে এই 24 আগস্ট থেকে 25 ডিসেম্বর পর্যন্ত কিন্তু 18 মাস হয়। এবং তিনি এই কথাটা এই বক্তব্যের মাঝেও কিন্তু পরিষ্কার করলেন যে শুড বি উইদিন ডিসেম্বর, মানে অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হতে হবে। এবং নির্বাচনটা কিরকম নির্বাচন হবে? ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ, মানে একদম পরিষ্কার, স্বচ্ছ, কোনো জালিয়াতি চলবে না, কোনো রাতের ভোট দিনে চলবে না, কোনো মানে রাজনৈতিক দল এই তুমি আসবে না তুমি আসবে না এরকম চলবে না। সকল রাজনৈতিক দল আসবো, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিব, সুষ্ঠু ভোটের মাধ্যমে, সুষ্ঠু গণনার মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দিচ্ছে তারা সরকার গঠন করবো, এরকম একটা নির্বাচন হবে। আর সেই নির্বাচনে অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। এই যে পরিপূর্ণ সেনাপ্রধানের নির্বাচন বিষয়ে যে আলোচনা, সে আলোচনায় কিন্তু এটাই প্রমাণিত হয় যে আওয়ামী ক্ষেত্রে, আওয়ামী লীগের ক্ষেত্রে যে আওয়ামী রাজনীতি আরো এক ধাপ এগিয়ে গেল। মার্চের 26 তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে, এই ব্যাপারটা নিয়ে ইন্ডিয়ান মিডিয়া সগরম হয়ে আছে এবং বাংলাদেশের বিভিন্ন ইউটিউবে এবং ফেসবুকের মধ্যে এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে। এখন আসলে কি বাংলাদেশে 26 মার্চ শেখ হাসিনা চলে আসবে? এটা কি বাস্তবে প্রতিফলিত হবে, নাকি এটা সম্ভাব্য ধারণা, নাকি সম্পূর্ণই গুজব? আসুন এই বিষয় নিয়ে আলোচনা করি। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে আর্মির প্রোটোকল নিয়ে ইন্ডিয়া চলে যায়, আমরা কেউ তখনও বিশ্বাস করতে পারতেছিলাম না যে শেখ হাসিনা ইন্ডিয়া চলে গিয়েছে। আর শেখ হাসিনাকে আসলে পালিয়ে গিয়েছে? আমার মতে না, শেখ হাসিনা আসলে পালিয়ে যায়নি। বাংলাদেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশের আর্মি শেখ হাসিনাকে প্রোটোকল দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, আর তার জীবন নাশের হুমকি ছিল। সেই কারণে আমরা তখন ওই বিষয় যখন মাথায় চিন্তাও আসে নাই, কল্পনা তো আসে না যে শেখ হাসিনা এভাবে চলে যেতে পারে। বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাবে যে, সেটাও যেমন আপনারা চিন্তা করতে পারেন না, কল্পনা তো তেমনি ভাবে শেখ হাসিনা দেশে ফিরে আসবে যে, সেটাও আপনারা এখন চিন্তা করতে পারবেন না। যখন আসবে তখন আপনারা দেখতে পাবেন। কিন্তু 26 মার্চ যে কনফার্ম আসবে সে বিষয়ে কেউ সিউরিটি দিতে পারবে না। এটা একটা সম্ভাব্য তারিখ, এর কথা বলতেছে ইন্ডিয়ার ইউটিউবাররা এবং বাংলাদেশের অনেকেই। তার মেইন কারণ হচ্ছে ট্রাম্প মোদির বৈঠকটা। ট্রাম্প মোদির বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনা বাংলাদেশে ফেরা এবং না ফেরা নিয়ে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহকারী পররাষ্ট্রমন্ত্রী যে হয়েছে আমেরিকার মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া ভিত্তিক, সেও কিন্তু একজন হিন্দু এবং মোদির সাথে খুবই ভালো সম্পর্ক পল কাপুরের। তারপর তুলসী গাওয়ার্ডের কথা তো আমি আরেক ভিডিওতে আলোচনা করেছি, সে কত পারদর্শী এবং ইসকনের খুবই উপরের লেভেলের সদস্য হচ্ছে যে তুলসী গাওয়ার্ড। সে কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত না, কিন্তু তারপরও সে একজন হিন্দু এবং ইসকনের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। এসব সকল বিষয় যদি আপনি মিলিয়ে দেখেন, শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে সে বিষয় কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু 26 মাস আসবে নাকি আরো 5-6 মাস পর আসবে নাকি এই বছরের ভিতরে আসবে সেটা এখনো জানা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশে যে খুবই তাড়াতাড়ি শেখ হাসিনা আসছে সেটা কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। যে যাই বলুন না কেন, ইউটিউবে যা কথা বলতেছে ইন্ডিয়ানরা সেটা গুজব বলেন না কেন, এবং বাংলাদেশে অনেকে যা বলতেছে গুজব বলেন মনে করেন বা সত্য যাই মনে করেন না কেন, কিন্তু অকল্পনীয় ভাবে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে এটা কিন্তু চূড়ান্ত, এবং শেখ হাসিনা দেশে আসবেই আসবে, তা খুব তাড়াতাড়ি আসবে। এবং সেটা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে। এবং শেখ হাসিনার ডাকে সর্বাত্মক মশাল মিছিল হয়েছে গতকালকেও, এবং আজকে সারা দেশে সর্বাত্মক হরতাল চলতেছে, সেটা কিন্তু ফুটে উঠেছে। কর্মীদের মনের মধ্যে এখন মোটামুটি কনফিডেন্স লেভেল বৃদ্ধি পেয়েছে। এত গুম, হত্যা এবং অ্যারেস্টের পরেও কর্মীরা কিন্তু বিচলিত হন নাই, তারা এখন কিন্তু সংগঠিত হয়ে হরতাল পালন করছে, মশাল মিছিল সারা দেশে জাগরণ সৃষ্টি করেছে। এই জাগরণ কেউ দমাতে পারবে না, এই জাগরণ আরো স্পুলিংয়ের মতো ফুসে উঠবে সারা বাংলাদেশে। সাথে সাধারণ যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।